জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে থেকে ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পরিধি বাড়ছে। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন আরও 4 উপদেষ্টা। নতুন এই 4 উপদেষ্টা শপথ নিলে উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়াবে 21 জনে। শপথ অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি কেমন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। স্বামী, গত 8 তারিখ ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু গঠন করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে 17 জন কিন্তু ইতিমধ্যে তারা শপথ নিয়েছেন এবং এই উপদেষ্টা পরিষদ কিন্তু নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে আরও বাড়ানোর জন্য। সেখানে কিন্তু 4 জন উপদেষ্টা আজকে শপথ নেবেন। সেই 4 জন হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, এছাড়াও ফয়জুল কবির এবং জাহাঙ্গীর আলমও কিন্তু ইতিমধ্যে শপথ নেবেন। তবে তারা আসলে কোন উপদেষ্টা হচ্ছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত 5টি গাড়ি কিন্তু তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং যদিও আমরা দেখেছি যে এর আগেও যখন 17 জন আসলে উপদেষ্টা তারা শপথ নিতে আসছিলেন সেখানে কিন্তু 17-র বাইরেও অর্থাৎ অতিরিক্ত গাড়ি কিন্তু প্রস্তুত রাখা হয়েছিল এবং আজকেও কিন্তু অতিরিক্ত গাড়ি আমরা একটি দেখতে পাচ্ছি এবং তাদেরকে কোন কোন উপদেষ্টা রূপে আমরা দেখতে পাবো সেটা কিন্তু আসলে বিকেল 4টার পরপরই জানা যাবে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের সামনে কিন্তু যে সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু এখনো রয়েছে এবং তারা এখান দিয়ে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা আসলে সংকীর্ণ করেছেন। মানুষজন অবাধ চলাচলের ক্ষেত্রে তারা আসলে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছেন। এছাড়াও আজকে অবশ্য বলা যায় যে 4টার আগে অর্থাৎ 3টার পরপরই কিন্তু যেই নতুন উপদেষ্টারা তারা কিন্তু এখানে প্রবেশ করবেন এবং 4টা থেকে 4টা নাগাদ কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। যদি আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখানে থাকবেন এবং রাষ্ট্রপতি এই শপথ কিন্তু তাদেরকে পড়াবেন। এর বাইরেও আসলে যতটুকু দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের এই এলাকা জুড়ে যদিও আজকে ছুটির দিন শুক্রবার, যানবাহনের চাপ কিছুটা কম এবং বাইরে কিছুটা আসলে বৃষ্টি হচ্ছে, ফলে এখনো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোই আছে এবং 4টা নাগাদ কিন্তু আমরা সবশেষ আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে শপথ শুরু হলো কিনা কিংবা উপদেষ্টারা প্রবেশ করেছেন কিনা, সবগুলো বিষয়গুলো আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো। এই ছিল বঙ্গভবন থেকে সবশেষ। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। 15 আগস্টে ধানমন্ডি 32 সহ বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনার দুঃখ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, কেউ জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কমিটি থেকে প্রত্যাহার করার পাশাপাশি আইনে ব্যবস্থা নেওয়া হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলের সামনে সাংবাদিকদের তিনি আরও জানান, কেউ শোক ও শ্রদ্ধা জানাতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। সমালোচনার পাশাপাশি সবাইকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। ধানমন্ডি 32 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব। তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে। বিএনপি প্রতিহিংসা ও সহিংসতার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি জানান, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার চেষ্টা করা হচ্ছে। অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সুস্থ হয়ে
আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থতা দান করুক এবং চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন, বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব। আর দলকে শক্তিশালী এবং অত্যন্ত ভালো ইমেজ নিয়ে দল চলুক, এই দোয়া আমরা করব। শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে কারওয়ান বাজারের মুরগিপট্টিতে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জব্বার মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দামে তারতম্য ও মৃত মুরগি বিক্রির দায়ে দোকান সিলগালা করা সহ ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করে সংস্থাটি। এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধি দল ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিয়মিত চলবে বলেও জানানো হয়েছে। আগে থেকেই কমপ্লেন ছিল যে কারওয়ান বাজার এবং স্পেশালি কাপ্তান বাজারে এই মরা মুরগিগুলো বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়, কিন্তু আমরা প্রমাণের অভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারি নাই। কিন্তু এখানে আমাদের কাছে এভিডেন্স আছে এবং ওনার কথার যে স্বীকারোক্তি তার প্রেক্ষিতে এটি প্রমাণিত হয় যে এই মরা মুরগিগুলোই মূলত ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেছেন দীর্ঘদিন যাবত। ফ্রিজে অনেক ধরনের মুরগি ফ্রিজ আপ করে রাখতেছে। এখন আমরা তো বলতে পারতেছি না এই মুরগিগুলো আসলেই কি মরা মুরগি না ভালো মুরগি। বলতেছে আমরা পাইকারি আড়ত থেকে কিনছি, এখানে পাইকারি আড়ত, আপনি সাথে চলেন মুরগি নিয়ে। তো এখানে ঢোকার পরে দেখলাম যে ওরা অতিরিক্ত দাম। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে বেড়েছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। নগরীর কর্ণফুলী বাজারে প্রতি কেজি করলা, বরবটি, কাঁকরোল ও বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। ঢেঁড়স, পটল, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায়। 2 দিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচ ও টমেটোর দাম। মানভেদে কাঁচামরিচ 280 টাকা থেকে 320 টাকা আর টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে, আর সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। সিলেট নগরের সোভানীঘাট পাইকারি সবজির বাজারে সরবরাহ ও দাম বাড়তির প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকাররা বলছেন বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে বলেই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এদিকে মাছের বাজারে সরবরাহ কমেছে, বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাষের মাছ। চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম কমেছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1750 টাকায়। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও সভার আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। অনুষ্ঠানে বক্তারা বলেন এই আন্দোলন সব বৈষম্যকে বিতাড়িত করেছে। বেতন কাঠামো না থাকায় অনেক মেধাবী ইঞ্জিনিয়াররাও সঠিক মূল্যায়িত হয়নি। সেই বৈষম্যর অবসান ঘটিয়েছে ছাত্র জনতা, এমনটাই দাবি করেন উপস্থিত প্রকৌশলীরা। নতুন বাংলাদেশ বৈষম্যহীন হয়ে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল আমিন গাজী। সভায় সভাপতিত্ব করেন এফডিইবি এর সভাপতি প্রকৌশলী মাহমুদ গিয়াসউদ্দিন। ফেনী শহরের দেয়ালে দেয়ালে সাম্য, সম্প্রীতি, স্বাধীনতা ও বৈষম্যহীন বাংলাদেশের চিত্র ফুটিয়ে তুলছে স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা। রংতুলির আঁচড়ে রাঙিয়ে তুলছে জনপদকে। সারা দেশের ন্যায় ফেনীতেও ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রমের পর সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীরা হাতে নিয়েছে রংতুলি। রাজনৈতিক ব্যানার, পোস্টার, বিভিন্ন বিজ্ঞাপনের জায়গায় এখন শোভা পাচ্ছে ইতিহাস ও বিপ্লবের নানান স্লোগান। দেয়াল লিখন, গ্রাফিতি, চিত্রাঙ্কন সহ নানান কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছেন তারা। শিক্ষার্থীরা কেউ ফুটিয়ে তুলছেন প্রতিবাদ, কেউ আবার আঁকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ, মুগ্ধ ও ফেনী শ্রাবণের বীরত্বগাথা। শহরের মিজান রোড,
সরকারি কলেজ প্রাঙ্গণ, ডাক্তারপাড়া, মাস্টারপাড়া সহ পাড়া মহল্লায় ঘুরে দেখা যায় প্রতিটি খালি দেয়ালে চিত্র অঙ্কনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো জেলায় এই কাজে সম্পৃক্ত আছেন ৩ শতাধিক তরুণ তরুণী। প্রায় ১ মাস পর সৈকতের শহর কক্সবাজারে বেড়েছে পর্যটকের উপস্থিতি। বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে সাগর জলে আনন্দে মেতেছেন পর্যটকরা। পর্যটকদের উপস্থিতি বাড়ায় চাঙ্গা হতে শুরু করেছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ সহ পরিবহন খাত। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। অধিকাংশ হোটেল মোটেলে ৪০ থেকে ৫০% কক্ষ বুকিং হয়েছে। সেই হিসেবে ৪০ থেকে ৫০ হাজার পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন। হোটেল মালিকরা বলছেন, গেল ১ মাসে কক্সবাজারের ১৫টি খাতে দৈনিক ক্ষতি হয়েছে ২৫ থেকে ৩০ কোটি টাকা। সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন স্থানে থেকে হাজারো পর্যটক ছুটে এসেছেন সাগরকন্যা, কুয়াকাটায়। তবে কাঙ্ক্ষিত পর্যটক না আসায় মন্দাভাব কাটছে না স্থানীয় বাণিজ্যিক কার্যক্রমে। বুকিং হয়েছে কুয়াকাটার ৩ শতাধিক হোটেল মোটেল, ২৫ থেকে ৪৫% রুম। চলমান রাজনৈতিক অস্থিরতায় রাঙামাটি শহর, সাজেক ও কাপ্তাইয়ের কাঙ্ক্ষিত পর্যটক না আসায় পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। ব্যবসায়ীরা বলছেন, দৈনিক কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় পর্যটন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ২৪ ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছে ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। জরুরি সেবা ছাড়া ২৪ ঘন্টায় দেয়া হবে না অন্য কোনো সেবা। ১৭ আগস্ট সকাল থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মবিরতি। ধর্ষকের বিচারের দাবিতে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বাম দলগুলো। কর্মসূচি হিসেবে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিকেলে মমতার নেতৃত্বে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। দিল্লিতেও বিক্ষোভের ডাক দিয়েছেন চিকিৎসকরা। দোষীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাতেও ভারতের বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভ করেন নারীরা। এদিকে ভারতের উত্তরখণ্ডে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার মরদেহ পাওয়া গেছে ৯ দিন পর। রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে সাজা শহর দখলে নেওয়ার দাবি করছে ইউক্রেন। গেল ১০ দিনে এই শহরে ইউক্রেনের সেনা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এই শহর রাশিয়ার গ্যাস টার্মিনালের পাশে অবস্থিত। সেখান থেকে ইউক্রেন হয়ে গ্যাস ইউরোপে যায়। পাশাপাশি কুর্স্কের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর কার্যালয় স্থাপন করেছে কিয়েভ। এখন পর্যন্ত ১১৫০ স্কয়ার কিলোমিটার এলাকা দখলে নেওয়ার কথা জানিয়েছে ইউক্রেনের সেনাপ্রধান। যদিও কিয়েভ বলছে এই অঞ্চল দখলে নেবে না তারা। ২০২২ সালে ইউক্রেনের রাশিয়ার সেনা অভিযান শুরুর পর এটাই রুশ ভূখণ্ডে ইউক্রেনের বড় সেনা অনুপ্রবেশের ঘটনা। এই আকস্মিক অনুপ্রবেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পড়ে গেছেন উভয় সংকটে। এখন চারদিকে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিসিবি সভাপতি পদ থেকে সরে যেতে প্রস্তুত নাজমুল হাসান পাপন, এমনটাই দাবি করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ, যেখানে বলা হয়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে ৪র্থ মেয়াদে দায়িত্ব পালন করা পাপন এই মুহূর্তে স্ত্রী সহ লন্ডনে অবস্থান করছেন। এছাড়া আওয়ামী লীগপন্থী কয়েকজন প্রভাবশালী বোর্ড পরিচালকও আত্মগোপনে রয়েছেন। জানা গেছে, গেল বুধবার ঢাকায় থাকা কয়েকজন বিসিবি পরিচালক তাদের পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনায় বসেছিলেন। কারণ এরই মধ্যে পাপনের পদত্যাগের দাবিতে বিসিবির সামনে সাবেক কর্তা সহ ক্রীড়া সংগঠকরা কর্মসূচি পালন করেছেন। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।